বঙ্গবন্ধু কন্যা দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিতে পারে না, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্প বাস্তবায়নে আশা। সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। যেখানে বিক্রি আমরা করি না, শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে। ভারতের কাছে দেশ বিক্রির অভিযোগ ফখরুলের, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন। পরিমণি কাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলাইন, ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় চিত্রনায়িকার জামিন। বেনজিরের 60টি অবৈধ পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক, ছাগলকাণ্ডে নিরুদ্দোষ রায়পুরার উপজেলা চেয়ারম্যান লাকি। এবং এমপি আনার হত্যা মামলায় তদন্তে ফের কলকাতা যাচ্ছে ডিবির প্রতিনিধি দল, গ্যাসবাবুর মোবাইল উদ্ধারের নির্দেশ। আমন্ত্রণ সংবাদ, দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। ভারতের কাছে বাংলাদেশ বিক্রির গুজব রটনাকারীদের পাকিস্তানি দালাল বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন বঙ্গবন্ধু কন্যা দেশ ও দেশের স্বার্থ বিক্রি করতে পারে না। সাম্প্রতিক ভারত সফর নিয়ে সকালে গণভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন ও ভারতের সাথে আলোচনা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থই গুরুত্ব পাবে। নোবেল পুরস্কার পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই বলেও জানান তিনি। বিস্তারিত শামীম আক্তার রিপোর্টার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত 21 ও 22 জুন ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফর নিয়ে সকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে উঠে আসে দেশের মধ্য দিয়ে ভারতের পণ্যবাহী নতুন রেল চুক্তির প্রসঙ্গটি। বাংলাদেশ স্বাধীনতার আগেও বিভিন্ন সীমান্ত দিয়ে রেল যোগাযোগ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যারা দেশ বিক্রির কথা বলে প্রকাশ্যে ভারতের বিরোধিতা করলেও ভারতে গিয়ে ক্ষমতার জন্য তারাই পা ধরে বসে থাকেন। সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান আমাদের দেশের মানুষ। যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বাঁচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। সংবাদ সম্মেলনে উঠে আসে আলোচিত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলার বিষয়গুলো। জবাবে প্রধানমন্ত্রী বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে বঞ্চিত করেছে তারাই মামলা করেছে, সরকার কিছুই করেনি। তো লেবাররা মামলা করছে, মামলা কিন্তু সরকার করেনি। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? এমনকি যশোরে যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল, সে পরিবারগুলি কোথায় এখন? খোঁজ করেন। জমি জবা সব বেচে দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়, অনেকে আত্মহত্যা করেছে। এ সময় প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে এই সফরের আলোচনার বিষয় তুলে ধরেন। মানে হিমালয় রেঞ্জের যে নদীগুলি চলে আসে, এই নদীগুলি নিয়েই কিন্তু নানা ধরনের দ্বন্দ্ব আছে, সমস্যাও আছে, আবার সমাধানের পথও আছে। আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব। কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম, কতটুকু আমাকে শোধ দিতে হবে, দিতে কতটুকু পারবো, এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে। যারা দুর্নীতি করে সম্পদ গড়েছে তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন অর্থের নেশায় পড়লে দেশ ছেড়ে পালাতে হয়, এটি প্রমাণিত। টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ভারতকে সব উজাড় করে দেওয়ার ফলই আওয়ামী লীগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল জানিয়ে মহাসচিব অভিযোগ করেন বারবার বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানালেও সরকার তাতে বাধা দিচ্ছে। সাইফুল রিপনের প্রতিবেদন। দলের স্থায়ী কমিটির বৈঠকে নেয়া নানা সিদ্ধান্ত সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিসিউ স্পেশালিস্টগুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি
স্টেবল আছেন এখন পর্যন্ত। বিএনপি মহাসচিব বলেন, বেআইনি অসাংবিধানিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রেখে তাকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছে সরকার। লিভারের সিরোসিস একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্লান্ট করা, এবং তার যে অনেকগুলো অসুখ আছে, সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। সম্প্রতি সরকার প্রধান ভারত সফরে গিয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করে ভারতকে একতরফা সব সুবিধা দিয়ে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 28 জুন এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে বিএনপি। এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। সরকার প্রধানের মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশের দরজা জানলা খোলা রাখতে চাইলে আগে বিবেচনায় নিতে হবে নিজ দেশের স্বার্থ। দরজা জানলা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে। আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না। আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে, উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। বৈঠক তো সব দেশের সব করতে পারে, গোপনের দরকার, ওপেনলি করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে 2-1 দিনের মধ্যেই কর্মসূচি আসছে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা হয়তো আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতু চালুর 2 বছর পূর্ণ হলো। এ পর্যন্ত সেতু থেকে টোল আদায় হয়েছে 1648 কোটি টাকা। নিজ অর্থায়নে এমন অবকাঠামো নির্মাণ করায় আবারও প্রধানমন্ত্রীর প্রশংসা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি অসুস্থ রাজনীতি করছে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। রাজধানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের 114তম বোর্ড সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রায় 1 ঘন্টা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের 2 বছর পূর্ণ হয়েছে। এই প্রকল্পে 1,500 কোটি টাকা সাশ্রয় করেছে সরকার। অন্য প্রকল্পের অগ্রগতিও দৃশ্যমান। আজ 25 জুন মঙ্গলবার পদ্মা সেতু উদ্বোধনে 2 বছর পূর্তি হয়েছে। মোট 32,605 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পদ্মা সেতু 1500 কোটি টাকা আমরা সাশ্রয় করতে পেরেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নেতিবাচক রাজনীতিতে লিপ্ত দলটি। হত্যার রাজনীতি এদেশে শুরু করেছে বিএনপির প্রতিষ্ঠাতা। 15ই আগস্টের মাস্টার মাইন্ড তারা, 3রা নম্বরের মাস্টার মাইন্ড তারা, 21শে আগস্টের মাস্টার মাইন্ডটা। আমরা হত্যার রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি এদেশে বিএনপি করেছে। যে দল দিল্লিতে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে যায়, তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানানোর কিছু নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাদের মুখে এসব অভিযোগ সম্ভব। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলায় চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক এডিসি গোলাম সাকলাইন। তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য মতামত চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের। জুবায়ের রাজিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। নানা কাণ্ডে আলোচনায় আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি।
2021 সালে ঢাকা মহানগর পুলিশের সাবেক এডিসি গোলাম সাকলায়েনের জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে কেক খাওয়ান এ চিত্রনায়িকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সে ছবি। এরপর একে একে বেরিয়ে আসতে থাকে পরি সাকলায়েন কাণ্ড। পুলিশের তদন্তে বেরিয়ে আসে পরিমণি সাকলায়েনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ঘনিষ্ঠতার সূত্রে পরিমণির বাসায় নিয়মিত যেতেন পুলিশের এ কর্মকর্তা। তার রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়েও অবস্থান করতেন পরিমণি। প্রথমে এ ঘটনা জানাজানি হওয়ার পর গোলাম সাকলায়েনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট POM বদলি করা হয়। পরে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। পুলিশ বিভাগের তদন্তে পরিমণির সঙ্গে সাকলায়েনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ মেলায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছে তারা। এতে বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী অসৎ আচরণের কারণে সাকলায়েনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2021 সালের 9 জুন রাতে সাভার থানার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে 14 জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি। সে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি সাকলায়েন। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরিমণি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম 1000 টাকা মুচলিকায় তার জামিন মঞ্জুর করেন। এ সময় নাসির উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলা নিয়েও কথা বলেন পরিমণি। বিস্তারিত সাবরিনা মজুমদারের প্রতিবেদনে। মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পেয়েছে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পরিমণি আত্মসমর্পণ করে। একই সাথে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করে। সকাল 10:30টায় শুরু হয় শুনানি। আদালতে এক পর্যায়ে বাদীর কাঠগড়ায় দাঁড়িয়ে নাসির উদ্দিন বলেন, যেহেতু পরিমণি একজন নারী ও সন্তানের মা, সে কারণে তার জামিনে আমার কোনো আপত্তি নেই। শুনানি শেষে 1000 টাকা মুচলেকায় বিচারক তার জামিন মঞ্জুর করেন। এছাড়া আগামী 1 অক্টোবর মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। আমরা বলেছি যে এখানে 1 নং আসামি, উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে যদি জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীর কোনো আপত্তি নেই। তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা আমাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ 1/10/2024 ধার্য করেছেন চার্জ হিয়ারিংয়ের জন্য। নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটির কাউন্টার মামলায় এটি বলে জানান পরিমণির আইনজীবী। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। এর আগে 18 এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও জুনায়েদ ভোক্তাদি ওরফে জিমকে 25 জুন আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির। মামলায় তিনি অভিযোগ করেন 2021 সালের 8 জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সকাল 11:30টায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। বেনজিরের দুর্নীতির অনুসন্ধান সংক্রান্ত টিম তাদের সমন্বিতভাবে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের অভিযোগ থেকে জানা যায়, বেনজির আহমেদ ক্ষমতার প্রভাব খাটিয়ে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে জালিয়াতির মাধ্যমে 60টি সাধারণ পাসপোর্ট তৈরি করেন। এই ঘটনার সাথে পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট 4 পরিচালক, 1 উপপরিচালক সহ 8 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবাদটাতে আরো থাকছে, পানি নামলো নতুন সমস্যা। সিলেট অঞ্চলের দুর্গতরা খাবার ও পানির তীব্র সংকট, না খেয়ে আছেন অনেকে। ছাগলকাণ্ড আলোচনায় আসার পর আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি নিরুদ্দেশ। ঈদের পর গত 5 কর্মদিবসেও যাননি কার্যালয়ে। এটা সেবা নিতে গিয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে।
অর্থ বছরের শেষ মাস হওয়ায় তার অনুপস্থিতিতে উপজেলা পরিষদের দাপ্তরিক কাজে সৃষ্টি হচ্ছে জটিলতা। সহকর্মী সুমন বর্মণের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ছাগলকাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি সরকারি তিতুমির কলেজের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হন তিনি। পরে তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ লাভ করেন। ছাগলকাণ্ডের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা চেয়ারম্যান লাকিকে আর কার্যালয়ে পাওয়া যায়নি। ঈদের ছুটির পরও আসেননি অফিসে। স্বামীর দুর্নীতির খবর ছড়িয়ে পড়ায় বিব্রত হয়েই অফিস করছে না বলে মনে করছেন উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা। ঈদের পরে তো আর অফিসে আসেন, আমরা জানি যে ম্যাডাম আসবে এতটুকুই জানি। চেয়ারম্যান স্যারের কাজটা তো আমরা পারবো না, যেটা স্যারের স্বাক্ষর লাগবে এটা তো আমরা দিতে পারবো না। এদিকে তার অনুপস্থিতিতে সেবা প্রার্থীরা অফিসে এসে ফিরে যাচ্ছেন, এতে সেবা বঞ্চিত হচ্ছেন ওই এলাকার মানুষ। না পাইছি না, বিনা লাগবে আগে গেছি একবার মনে আসছি এনে বাজ্যামগা অনেক কি করুম। রায়পুরের জনগণের বিভিন্ন কাজকর্মের ক্ষতি হচ্ছে, অফিসিয়াল ক্ষতি হচ্ছে। অর্থ বছরের শেষ মাসে চেয়ারম্যানের এমন অনুপস্থিতিতে প্রশাসনিক কাজেও সৃষ্টি হয়েছে জটিলতা। এ ব্যাপারে কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। অনেক লোক আসছে যারা ওনার কাছে সাহায্যের জন্য আসছে বা বিভিন্ন কার্যের জন্য আসছে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। চেয়ারম্যান সাহেব যেহেতু নেই, সেই সেবাটা আমরা দিতে পারছি না, কারণ ওনার জায়গা থেকে তো সেবাটা আমরা দিতে পারি না। বর্তমানে উপজেলা চেয়ারম্যান লাকির ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। সংসদ সদস্য আনোয়ার আজিম আনার হত্যা মামলার আলামতে উদ্ধারে আবারও ভারত যাবে বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা। মামলার অন্যতম আসামি গ্যাসবাবুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে অন্য আসামি শিমুল ভুঁইয়ার মোবাইল পর্যালোচনা করে 16 মে গ্যাসবাবুর সঙ্গে কলকাতায় যোগাযোগের প্রমাণ পায় তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন আহাদ চৌধুরী। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় একের পর এক বেরিয়ে আসছে নতুন তথ্য। মামলার অন্যতম আসামি শিমুল ভুঁইয়ার আদালতের জবানবন্দিতে 16 মে কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর সঙ্গে যোগাযোগের কথা জানান। এ অবস্থায় গ্যাসবাবুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারে নির্দেশ দিয়েছে আদালত। কলকাতার সঞ্জীবা গার্ডেনের পাশের খালে ফোনগুলো ফেলে দেওয়া হয় বলে ধারণা বাংলাদেশের কর্মকর্তাদের। এ অবস্থায় আবারও কলকাতায় যাবেন বলে জানান গোয়েন্দা প্রধান। কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে যখন আমরা গ্রেপ্তার করি, তখন তাকে তো আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম যে আপনার মোবাইলগুলি কোথায়। 3টা মোবাইল সে বললো যেটা আমি হারিয়ে গেছে, আমি জিডি করেছি। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে সে কিন্তু বলেছে যে এটি কোনো একজন নেতার নির্দেশে উনি এটা পুকুরে এবং ডুবাই ফেলে দিয়েছেন। সে কারণেই আমরা পরবর্তী পর্যায়ে আমরা বিজ্ঞ আদালতের কাছে অনুমতি চেয়েছি যেন তাকে সশরীরে নিয়ে যেন আমরা ওই জায়গাগুলি পরিদর্শন করে সেখানে আমরা যেন দ্রুত মোবাইলগুলো উদ্ধার করছি। অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আমরা পাবো, আমার মামলার তদন্তে অনেক সহায়তা হবে। সে কারণে আমাদের এই আলামতগুলি উদ্ধার করা অত্যন্ত জরুরি। এ সময় গোয়েন্দা প্রধান বলেন, গ্যাসবাবুর ফোন উদ্ধার করা গেলে মূল পরিকল্পনাকারী পলাতক শাহিন সহ বাকিদের ব্যাপারেও তথ্য পাওয়া যাবে। এদিকে আদালতের নির্দেশে আসামি গ্যাসবাবুকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। এমপি মন্ত্রীরা নয় বরং সরকারি আমলারাই দুর্নীতিতে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এছাড়া দুর্নীতি কমাতে রাজনীতিবিদদের মতো সরকারি আমলাদের চাকরিতে প্রবেশের আগে হলফনামা দেওয়ার প্রস্তাব জানান তিনি। জাতীয় সংসদের 3য় অধিবেশন চলাকালে এসব কথা বলেন এই সংসদ সদস্য। জানান, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং রাজস্ব কর্মকর্তা মতিউরের মতো আরও 1000 দুর্নীতিবাজের তালিকা 2018 সালে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কথা ওঠে প্রথম দিয়েই সকলের দিকে আঙ্গুল তুলে দেখায় রাজনীতিবিদদের দিকে, যে রাজনীতিবিদরা দুর্নীতির সঙ্গে জড়িত। এটাই আমাদের দেশে প্রচলন আছে। অথচ রাজনীতিবিদ যারা এখানে সংসদ সদস্য আছেন, মানে স্পিকার, একমাত্র মন্ত্রী ছাড়া আর কোনো সংসদ সদস্যদের কোনো এক্সিকিউটিভ পাওয়ারই নাই, তাদের সিক্রেটারি অথরিটি নাই। তারা কিভাবে দুর্নীতি করবে? দুর্নীতি হয়তো সরকারের ডেভেলপমেন্ট এবং প্রকিউরমেন্ট ওয়ার্কে। আমার প্রশ্ন থাকবে, চাকরি নিয়ে
নিয়োগের সময় তার হলফনামা বাধ্যতামূলক এবং প্রতি 5 বছর পর অথবা প্রতি পদোন্নতির সময় তাকে হলফনামা দিতে হবে, যাতে সে 5 বছরে তার কি পরিমাণ অবৈধ আয় হয়েছে বা বৈধ আয়ের কি সম্পদ হয়েছে সেটা যাতে পরিষ্কারভাবে জাতি জানতে পায়। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী হাজারো পরিবার। অনেক এলাকায় এখনও পৌঁছেনি ত্রাণ। এতে খেয়ে না খেয়ে দিন পার করছেন দুর্গতরা। সহকর্মীদের তথ্যচিত্রে ফারজান ইসলামিক ডেস্ক রিপোর্ট। 3000-এর বেশি বর্গ কিলোমিটার আয়তনের সুনামগঞ্জে ছোট বড় হাওরের সংখ্যা 137টি। এসব হাওরে ধান কাটা শেষে যখন নতুন পানি আসে তখন হাওর পাড়ের মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ হয়। তবে এবছর তার উল্টো চিত্র। হাওরের নতুন পানি যেন অভিশাপ হয়ে এসেছে এই অঞ্চলের মানুষদের জন্য। পানি কিছুটা কমলেও এখনো অবধি পানিবন্দী হাজারো পরিবার। তাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে মেলেনি আশানুরূপ ত্রাণ। 3 দিন পানিতে থাকছি, টাকা পরে একটা বাঙ্গা নৌকা দিয়ে আমরা রেশন মাইসে নিছে, 3 দিন আফাল খাইছি আমরা। আল্লাহ দিলে তো গেলাম, ওই চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, ওই তারও আমরা দেখলো না। এদিকে মৌলভীবাজারের মনুধোলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কুশিয়ারার পানি এখনো বিপদসীমার উপরে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন হাওর বেষ্টিত কুলাউড়া, জুড়ি ও বড়লেখার মানুষ। 3 উপজেলার হাওর অঞ্চলের প্রায় 3 লাখ মানুষ এখনো পানিবন্দী। খেয়ে না খেয়ে দিন কাটছে দুর্গতদের। সরকারি কোনো বরাদ্দ আমরা পাই নাই, কোনো কিছু আমরা দেখা সাক্ষাৎ করে নাই, আমরা পাইও না। মেরি ফাইতা আর গিয়া মাসাং ফাইতা আর বাদে 251 কইরা কইরা থাকা অবস্থা থাকতে আছে আর কি, কষ্ট কইরা কি করব। হবিগঞ্জে মঙ্গলবার দুপুর পর্যন্ত কুশিয়ারার পানি কমে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। লোকালয়ের পানি হাওরে নামায় প্রধান খালনালা ভরাট থাকার কারণে পানি নামছে ধীর গতিতে। এতে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার শঙ্কা বন্যা দুর্গতদের। এছাড়া এখনো ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তিতে 40,000-এর বেশি মানুষ। লালমনিরহাটের তিস্তার পানি কমায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি নামলেও ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। ভেঙে গেছে গ্রামীণ কাঁচা সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। এছাড়া আদিতমারি উপজেলার গরিবুল্লাপাড়া, চণ্ডীমারি এবং সড়ক উপজেলার কালমাটির কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। এতে অন্তত 5000 বসতভিটা, একাধিক মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙন হুমকিতে পড়েছে। চর এলাকায় যে সমস্ত বাদামের আবাদ ছিল সে আবাদগুলো নষ্ট হয়েছে, বাদাম উঠাইতে পারে নাই, ফসলের ক্ষতি হয়েছে এবং নদী ভাঙনের দেখা দিচ্ছে পুনরায়। আমাদের নদী ভাঙন শুরু হয়ে গেছে এবং বাড়িঘর অনেক ভেঙে গেছে এবং এখনো ভাঙতেছে। ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি ঝুঁকিপূর্ণদের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদটাতে আরো থাকছে, টি-20 বিশ্বকাপের সেমি লাইন আপ চূড়ান্ত। আফগানিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। বগুড়া আইএফআইসি ব্যাংকের উপশাখায় চাঞ্চল্যকর চুরির ঘটনা রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঢাকার দক্ষিণখান সহ বগুড়ার বিভিন্ন উপজেলায় টানা 5 দিনের অভিযানে চুরির সাথে সংশ্লিষ্ট 4 জনকে গ্রেফতার সহ উদ্ধার করা হয়েছে 10,85,940 টাকা। পেশাদার চক্রের 5 জন মিলে ব্যাংকে এই চুরি সংঘটিত করে টাকা নিয়ে গেছেন ময়লার ব্যাগে। টাকার ভাগাভাগি শেষে মূল পরিকল্পনাকারী কিনেছিলেন একটি মোটরসাইকেলও। বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। 12 জুন রাতে বগুড়া সদরের মাটিডালি বিমান মোড়ের আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটে। নিরাপত্তা প্রহরী না থাকার সুযোগে মুখে পলিথিন পেঁচিয়ে আর বেলচা হাতে পেশাদার চোরচক্র লুট করে উপশাখার প্রায় 29,40,618 টাকা। ঘটনার 12 দিন পর ঢাকার দক্ষিণখান এলাকাসহ বগুড়ার সোনাতলা, শিবগঞ্জ ও আদমজি থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির মূল হোতা সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে চুরির কাজে ব্যবহৃত আলামত সহ উদ্ধার করা হয়েছে 10,85,940 টাকা। টাকা ভাগাভাগি শেষে মূল হোতা কিনেছিলেন একটি বাইকও। আমাদের এই ধারাবাহিক 5 দিনের অভিযানের মাধ্যমে আমরা এই কার্যক্রম যেটি, এই যে চাঞ্চল্যকর যে আইএফআইসি ব্যাংকের উপশাখায় যে চুরি হয়েছে, এই চুরি কাণ্ডের যে নেতৃত্ব দানকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম, তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষভাবে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, এই চৌর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল,
মোহাম্মদ পাভেল, শ্রী বিপ্লব সরকার, মিথুন ওরফে মিঠু এবং শ্রী বিমল রাজভর, এই চারজনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই। চুরির মূল হোতা জাহিদের নির্দেশনায় প্রথমে বিমল এবং আরেক পলাতক আসামি সারাদিন উপশাখার আশপাশ পর্যবেক্ষণ করে। রাতে জাহিদ আর বিমল পিছন দিয়ে ব্যাংকে প্রবেশ করে সিন্দুক ভেঙে টাকা চুরি করে ময়লা ফেলার ব্যাগে করে নিয়ে যায়। সকল আর্থিক প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ভূমিকা রাখার আহ্বান জানায় পুলিশ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সদরের পল্লী মঙ্গল এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে চুরি ও ২৭শে মে রাতে বগুড়া শিবগঞ্জে আনসার সদস্যদের হাত পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনাও একই সূত্রে বাধা থাকতে পারে বলছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।